মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা। ও আমাকে ছাড়তেই চাইছে না ডাক্তারবাবু, কিছুতেই ছাড়ছে না। ধপ করে সামনের চেয়ারে বসে ডোকরে কেঁদে উঠল লোকটি। আমি মুক্তি চাই ডাক্তারবাবু, আমি মুক্তি চাই। আমাকে 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 দয়া করে মুক্ত করুন, মুক্ত করুন ডাক্তারবাবু, আমাকে মুক্ত করুন। সমীর রীতিমতো আঁতকে উঠল। ছুটির দিন, সমস্ত ডাক্তারির চিন্তা ঝেড়ে ফেলে উঠোনে বসে বিকেল কাটাচ্ছে সে। একটু পরেই বেরোবে সুধাংশুর বাড়ি, সেখানেই ওদের বন্ধুদের সান্ধ্য জলসা। সমীরের স্ত্রী মেঘমালা ওর অফিসের কাজে গেছে মুর্শিদাবাদ, ফিরবে সেই পরশু। গোটা বাড়িতে সমীর এখন একা। মেইন গেটের দিকে পিঠ করে বসেছিল সমীর, ফলে লোকটি যে কখন দরজা ঠেলে উঠোনে ঢুকেছে তা সে খেয়াল করতে পারেনি। খেয়াল করল যখন একেবারে সামনে এসে কথা বলল। লোকটাকে সমীর সেভাবে চেনে না, লতায় পাতায় এক দুবার দেখা হয়েছিল যখন ওর স্ত্রীর জমে মানুষে টানাটানি চলছিল হাসপাতালে। তখন সমীর জেনেছিল লোকটির বাড়ি ওর পাশের পাড়াতেই। নামটা অবশ্য এতদিনে সে ভুলে গেছে। হাসপাতালে ওর স্ত্রী মারা যায়। হসপিটাল থেকে যখন ডেড বডি বার করা হচ্ছিল, এক ফোঁটা চোখের জল পড়েনি লোকটার। এমার্জেন্সির এক্সিট গেটের সামনে শিমুল গাছটার নিচে ঠাঁয় দাঁড়িয়ে দেখছিল বাকি আত্মীয় স্বজন মিলে মৃতদেহ খাটিয়ায় তুলল, তারপর ম্যাটাডোরে। সারা চেহারায় এক অদ্ভুত রুক্ষতা, চোয়াল শক্ত। প্রিয়জনের মৃত্যুতে দৃষ্টি জুড়ে যে উদাসীনতা নেমে আসে তার ছিটে ফোঁটাও ছিল না ওর চোখে। অবশ্য মানুষ মাত্রই স্বতন্ত্র হয়। তখন সমীর ভেবেছিল হয়তো লোকটা এমনই, যন্ত্রণায় কঠিন হয়ে যায়। প্রতিদিন হাসপাতালে বহু লোক আসে যায়, বহু লোকের মৃত্যু হয়। সবাইকে ডাক্তার মনে রাখে না, রাখতে পারেও না। তবে একটা বিশেষ কারণে এই লোকটার কথা মনে থেকে গেছিল সমীরের। সেদিন হাসপাতালে একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল। সরকারি হাসপাতালগুলোতে সাধারণত এরকম দেখা যায় না। সেদিন কেবল একটাই মৃত্যু হয়েছিল সারা হাসপাতালে, এই লোকটির স্ত্রীর। সমীরের তখন অফ ডিউটি। লোকটি যেখানে দাঁড়িয়েছিল তার থেকে সামান্য একটু ডান দিকে দাঁড়িয়ে সে তখন সিগারেট পোড়াচ্ছিল। গত 2-3 দিনে সে লোকটাকে বার কয়েক দেখেছে এমার্জেন্সিতে। গতকাল যখন সুব্রত লোকটির সঙ্গে কথা বলছিল ওর স্ত্রীর ব্যাপারে, সেখানে সমীরও ছিল। তখনই সে জেনেছিল লোকটি ওর পাশের পাড়া। এক ওয়ার্ড বয়কে সমীর জিজ্ঞাসা করল, লোকটাকে চেনো? সে বলল, হ্যাঁ সুমিতদা, ওর স্ত্রী তো মারা গেছে। সমীর নরম স্বরে বলল, ভদ্রমহিলা মারা গেলেন? হ্যাঁ জানেন, আজ সারাদিনে ওই একটাই লোক মারা গেছে হাসপাতালে। সমীর আবার একবার ভালো করে দেখল লোকটিকে। উৎকণ্ঠাহীন হাবভাব, অথচ অস্থিরতার ছায়া স্পষ্ট। সেদিন স্ত্রীর মৃতদেহের সামনেও যে লোকটার চোখ থেকে এক বিন্দু জল বেরোয়নি, আজ সে সমীরের সামনের চেয়ারে বসে বাচ্চাদের মতো কাঁদছে। সমীরের আঁতকে ওঠাটা স্বাভাবিক। সমীর জিজ্ঞেস করল, কি হয়েছে? কে ছাড়ছে না? লোকটি জন্তুর মতো কেঁদে চলেছে। চেহারায় প্রচণ্ড ভয়ের ছাপ, যেন কোনো দীর্ঘ বিভীষিকা ওকে তাড়িয়ে বেড়াচ্ছে। লুকোনোর কোনো জায়গা নেই তার। আমার স্ত্রী কিছুতেই আমাকে ছাড়ছে না ডাক্তারবাবু, আমাকে কিছুতেই ছাড়ছে না ডাক্তারবাবু। কাঁকড়ার মতো না আমার পিছনে পড়ে আছে।
আপনি আমাকে বাঁচান, আমাকে 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 দয়া করে বাঁচান ডাক্তারবাবু, আমাকে বাঁচান। আপনার স্ত্রী? সমীর অবাক হয়ে বলল, তিনি তো মারা গেলেন। না ডাক্তারবাবু, ও মরেনি, মরেনি, ওসব ওসব ঢং ঢং, ওসব বেঁচে আছে, বেঁচে আছে। ওই তো ওই তো ওই তো দেখুন দেখুন, ওই যে দরজা ঠেলে আসছে আমাদেরকে, দেখুন কেমন আমাদেরকে দরজা ঠেলে আসছে, আমাকে বাঁচা, আমাকে। কথা বলতে বলতে রীতিমতো গোঙাচ্ছে লোকটা। ঘাড় ঘুরিয়ে সমীর তাকালো মেন গেটের দিকে। মানুষ তো দূর, মানুষের ছায়াও সেখানে নেই। সমীর বুঝল স্ত্রীর শোকে লোকটা উন্মাদ হয়ে গেছে। অনুতাপ জাগলো ওর মনে। সেদিন সবটা না জেনে শুনে লোকটিকে রুক্ষ শীতল ভেবেছিল সে বলল, ওখানে তো কেউ নেই, আপনি আপনি কাকে দেখছেন? লোকটি প্রায় চেঁচিয়ে উঠল, আছে 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 আছে, আপনি 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 দেখতে পাচ্ছেন না? দেখতে পাচ্ছেন না আপনি? দেখুন দরজার ওখানে দাঁড়িয়ে আছে, দেখুন দেখুন, আসছে 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 কেমন, দেখুন না। ওকে 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 আসতে বারণ করুন ডাক্তারবাবু, ওকে আসতে বারণ করুন, ওকে আসতে বারণ করুন ডাক্তারবাবু। কেমন আসছে আমার দিকে? না না কি কি আসবে না, তুমি আমার দিকে তাকিয়ে আসবে না, ওকে বারণ করুন ডাক্তারবাবু, ওকে বারণ করুন, কেমন আসছে আমার দিকে তাকিয়ে। দেখুন না, দেখুন কেমন নীল ছাপা শাড়ি, কত পুজোয় আমি কিনে দিয়েছিলাম ওকে, দেখতে পাচ্ছেন না আপনি? আপনি দেখতে পাচ্ছেন না? আপনি কিচ্ছু দেখতে পাচ্ছেন না? ও কেমন আসছে ওর দিকে তাকিয়ে, ওকে বারণ করুন, ওকে ওকে বারণ করুন ডাক্তারবাবু, ওকে 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 বারণ করুন। সমীরকে চুপ থাকতে দেখে লোকটি কোঁকিয়ে উঠল। এবার মহা সমস্যায় পড়ল সমীর। যেখানে কেউ নেই, কেবল হাওয়া, সেখানে সে কিভাবে কাউকে দেখবে? সে তো আর পাগল হয়ে যায়নি। তাছাড়া যে ওর কথার আগা মাথা সব বুঝতে পারবে। মরিয়া গলায় বলল, আপনি আপনি আমার কথা বিশ্বাস করছেন না? না না ডাক্তারবাবু, আপনি আপনি আমার কথা বিশ্বাস করছেন না ডাক্তারবাবু? ভাবছেন ভাবছেন আমি আমি পাগল হয়ে গেছি, তাই না? আপনি ভাবছেন আমি পাগল হয়ে গেছি? না ডাক্তারবাবু, আমি 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 পাগল হইনি, আমি পাগল হইনি ডাক্তারবাবু, আমি আমি সম্পূর্ণ সুস্থ, আমি সুস্থ, আমি পাগল হইনি ডাক্তারবাবু, আমি সুস্থ, আমি 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 না সুস্থ। সমীর ঘাড় নাড়ল। আমি আপনাকে পাগল ভাবছি না, কিন্তু সত্যি আমি কাউকে দেখতে পাচ্ছি না। এই প্রথম লোকটিকে উদাস হতে দেখল সমীর। সেদিন হাসপাতাল চত্বরে যেমন দেখেছিল তেমন। নদী শুকিয়ে যাওয়ার পর পাড়ের গাছগুলো যেমন উদাস হয়ে পড়ে, মিয়ে যায় তাদের সকল জৌলুস, লোকটিকে এখন তেমনই মনে হচ্ছে। প্রসঙ্গ ঘোরানোর জন্য সমীর জিজ্ঞেস করল, আপনার নামটা কি বলুন তো? আমি ভুলে গেছি আসলে। প্রশ্নটা যেন লোকটির শুকনো মন খাতে ধাক্কা দিয়ে তাকে অতল ঘুম থেকে জাগিয়ে তুলল। আমার নাম আমার নাম তুষার, তুষার রায়, তুষার রায়। আর আপনার স্ত্রীর নাম? মেঘমালা। মালা মালা। একটা সিগারেট ধরিয়ে সমীর বলল, কি হয়েছে এবার বলুন তো আমায়। লোকটি এক মুহূর্ত সমীরের সিগারেটের দিকে লোলুপ দৃষ্টিতে তাকালো, তারপর একটা ঢোক গিলে সে বলল, হয়েছে 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 অনেক কিছু ডাক্তারবাবু, অনেক কিছু।
অনেক কিছু। ও না আমাকে কিছুতেই ছাড়ছে না। মাকড়সা যেমন তার খাদ্যকে জালে জড়িয়ে রাখে, আমিও না ওর খাদ্য হয়ে গেছি ডাক্তারবাবু, আমি খাদ্য হয়ে গেছি ওর। সমীর খেয়াল করল কথা বলতে বলতে তুষারের উদাসীনতা কমছে, ক্রমশ সে উত্তেজিত হচ্ছে আগের মতোই। এবার সমীর বাধা দিল না, তুষার বলে চলল, আমি আর পারছি না ডাক্তারবাবু, আমি আর পারছি না। মরতেও দিচ্ছে না আমাকে মরতেও দিচ্ছে না ওই শয়তান। ছোটবেলায় নরকের কথা পড়েছিলাম না, হ্যাঁ, বড় বড় কড়াই, তেল ফুটছে দিন রাত 24 ঘন্টা, পাপীদের ফেলা হচ্ছে ওই গরম ফুটন্ত তেলে, তারপর সরকি দিয়ে গুতিয়ে গুতিয়ে চুবানো হচ্ছে। আমি 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 বেঁচে থাকতেই ওই নরকের কড়াইয়ে জীবন কাটাচ্ছি ডাক্তারবাবু। আপনি বিশ্বাস করুন, আমি ওকে খুন করিনি। আমি ওকে খুন করিনি। আমি 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 চাইও নি যে ও মারা যাক। আমি আমি কিন্তু কিন্তু ও বিশ্বাস করছে না আমার কথা। ও বলছে আমি নাকি ওকে খুন করেছি। আমি করিনি, আমার জন্য সেদিন ওই কলতলায় পড়ে গিয়ে মাথা ফাটায়, আমার জন্য। আপনি বিশ্বাস করুন, আমার কোনো দোষ নেই, আমার কোনো দোষ নেই ডাক্তারবাবু, আমার কোনো দোষ নেই। তুষারের কথা আবার জড়িয়ে আসছে, একই কথা ঘুরিয়ে ফিরিয়ে রিপিট করছে, যেন মূল প্রসঙ্গে ঢোকার আগে একটু ভনিতা করে নিচ্ছে। সমীর ঘড়ির দিকে তাকালো, 5টা বাজে। 5:30টায় ওকে বেরোতে হবে। এতক্ষণে নির্ঘাত মদ মাংস তোলা হয়ে গেছে বিপ্লবদের। তুষারকে একটু তাড়া দিল সমীর। কি হয়েছিল সেদিন? মানে আচ্ছা, আপনি ঠিক মনে করে বলুন তো, একদম কাঁদবেন না, আপনি বলুন আমাকে কি হয়েছিল। তুষার বলল, একটা সিগারেট দেবে না আমায়? দিন না, তাহলে একটু গুছিয়ে বলতে পারবো আমি। আমাকে একটা সিগারেট। সমীর বাক্য ব্যয় না করে একটা সিগারেট এগিয়ে দিল তুষারের দিকে। আয়না যেমন সিংহের সামনে থেকে চোখের নিমেষে মৃত হরিণের শরীর থেকে মাংস ছিঁড়ে নেয়, তুষারও তেমন চোখের নিমেষে সমীরের হাত থেকে সিগারেটটা নিয়ে তাতে আগুন ধরালো। কিছুক্ষণ চুপচাপ সিগারেট টেনে তারপর সে বলল, মালা কি করে মারা গেল আপনি জানেন? হ্যাঁ? সমীর ঘাড় নাড়ল, সে জানে না। তুষার বলল, কলতলায় পা স্লিপ করে পড়ে গিয়ে মাথা ফেটে যায় ওর। ও এখন বলছে যে আমার দোষেই নাকি ও কলতলায় স্লিপ করে পড়েছিল। সমীর একটু রসিকতা করে বলল, ও মানে মালা, তাই তো? মালা কিভাবে বলছে আপনাকে? তুষার সমীরের সহজ ব্যঙ্গ ধরতে পারল না। সে নিজের মতোই বলল, আমাকে সামনে এসে বলছে ডাক্তারবাবু, সামনে। ও বলছে যে আমি নাকি সময় মতো ওর চটি বদলে দিইনি। দিন 10 আগে আমাকে বলেছিল যে ওর চটির তলাটা সমান হয়ে গেছে, বড্ড স্লিপ করে। বলেছিল যে একজোড়া নতুন চটি নিয়ে আসার জন্য। আমি তালে গলে না, আমি সে কথা ভুলে গেছিলাম, বুঝলেন? মালা নিজেও মাঝে মধ্যে স্টেশন বাজারে যেত। ও তো নিজে কিনে আনতে পারতো, বলুন। হ্যাঁ, নিজে কিনে আনতে পারতো না? আপনি বলুন না, পারতো না? হ্যাঁ, আনেনি। আমিও ভুলে গেছি। সেদিন সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছিল আমাদের দুজনের। এই লাইনটা বলে
একবার আর চোখে সমীরের দিকে তাকায় তুষার, বোঝার চেষ্টা করে সমীর ওর শেষ কথাটা ধরতে পেরেছে কিনা। সমীরের মুখ যদিও ভাবলেশহীন, কোনো রূপ অনুভূতি ওই মুখে প্রকাশ পাচ্ছে না। তুষার বলল, দেরি হয়ে যাওয়ায় একটু তাড়াতাড়ি কলতলার দিকে হেঁটে গেছিল মালাকে তো আপনি দেখেননি। একটু একটু মোটা গোছের শরীর, হ্যাঁ, হাত ভর্তি বাসন নিয়ে যেই কলতলাতে পা রেখেছে অমনি স্লিপ করে পড়ে গেল। আমি ততক্ষণে বাজারে বেরিয়ে গেছি। আর আমার বাড়িটা পাড়ার শেষ বাড়ি, বুঝলেন তো? হ্যাঁ, পড়ে গিয়ে মালা হয়তো চিৎকার করেছিল, কিন্তু আশেপাশে কোনো বাড়ি না থাকায় ও শুনতে পায়নি। আমি বাড়ি ফিরি প্রায় মিনিট 30 পরে। হ্যাঁ, ততক্ষণে কলতলা রক্তে ভেসে যাচ্ছে। আপনি বলুন ডাক্তারবাবু, এখানে আমার দোষ কোথায়? হ্যাঁ, আমার দোষ কোথায় আপনি বলুন। সমীর বলল, না, আপনার কোনো দোষ নেই। তুষার যেন একটু শান্তি পেল সমীরের কথা শুনে। হাওয়ায় তাকিয়ে বলল, শুনলে তো মালা? হ্যাঁ, শুনলে তো আমার কোনো দোষ নেই। শুনলে তো? হ্যাঁ, আমার কোনো দোষ নেই। আবার একবার ঘড়ির দিকে তাকালো সমীর। এবার ওকে উঠতে হবে, নয়তো আড্ডায় পৌঁছতে দেরি হয়ে যাবে। তুষারের ঘটনাটা সে বুঝতে পারছে, চোটির জন্যই ওর স্ত্রীর মৃত্যু হয়েছে, তাই ওর মনে হচ্ছে সমস্ত দোষ ওর। অনেকেরই এরকম হয়, অনেকে এইভাবে উন্মাদও হয়ে যায়, তবে বেশিরভাগই ধীরে ধীরে ঠিক হয়ে যায়। তুষারও সুস্থ হয়ে যাবে। সদ্য স্ত্রী মারা গেছে, তাই স্মৃতিটা এখনো জ্যান্ত। সে তুষারকে বলল, এইবার আমাকে বেরোতে হবে, আপনি এখন আসুন। বিদ্যুৎ চমকের মতো পুরনো সেই ভয় ফিরে এলো তুষারের চোখে মুখে। সে বলল, আপনি চলে যাবেন? আপনি চলে গেলে আমাকে বাঁচাবে কে? সমীর বলল, আপনি বাড়ি ফিরে যান, গিয়ে রেস্ট নিন, আর আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে তুষারবাবু। তুষার বলল, আমি বাড়িতে থাকতে পারছি না। আমি না বাবা বাড়িতে থাকতে পারছি না। ও আমাকে থাকতে দিচ্ছে না ডাক্তারবাবু, আমাকে থাকতে দিচ্ছে না। আমি একটু ঘুমোলেই একটু ধরুন তো তন্দ্রা মতো এসছে, ও আমার গলাটা চেপে ধরছে। আমি বাথরুমে যাচ্ছি, আমাকে পেছন থেকে ধাক্কা দিচ্ছে, আমাকে বাঁচতে দেবে না। আর কিছু একটা বলতে গিয়েও থমকে যায় তুষার। ও জেনে ফেলেছে। সমীর জিজ্ঞাসা করে, কি জেনে ফেলেছে? তুষার বলল, ও জেনে ফেলেছে যে আমি ওকে ভালোবাসতাম না। মানে আমি ভালোবাসতাম, কিন্তু ওই মনের যে গভীর থেকে ভালোবাসা না, যে ভালোবাসাটা, মানে ওই গভীর, আমি সেই ভালোবাসাটা ওর প্রতি আমার ছিল না। ওর প্রতি আমার ওই ভালোবাসাটা ছিল না। এতদূর বলে মাথা নিচু করে নরম গলায় তুষার বলল, অন্য কারোর প্রতি আছে। তবে তার মানে আপনি এটা ভাববেন না যে আমি পরকীয়া করতাম। না ডাক্তারবাবু, আমি পরকীয়া করতাম না। বিয়ের পর আমি মালাকে ছাড়া আর কোনো মেয়েকে স্পর্শ করিনি। আবার তীব্র হয়ে উঠল তুষারের কণ্ঠ। আমি অন্য কোনো মেয়ের দিকে আমি তাকাই, ভাবিও নি কারোর কথা। কেবল একটা মুখ অনেক চেষ্টা করেও আমি ভুলে যেতে পারি। আমি পারি না। আমার কলেজ জীবনের একটা পাহাড়ি মুখ, টানা চোখ, রোগা চোয়াল, এক হাতে কয়েকটা কাঁচের চুড়ি, কালো রঙা ফিনফিনে একটা শাড়ি পরে এসেছিল রবীন্দ্র জয়ন্তীতে। ওই চেহারাটা না আমি চাইলেও ভুলতে পারিনি কোনোদিন। আমি ভুলতে পারিনি। সমীর জিজ্ঞাসা করল, আপনাদের
প্রেম ছিল? তুষার বলল, প্রেম বললে প্রেম, না বললে নয়। 1 মাসের সম্পর্ক কি আর প্রেম বলা যায়? 1 মাস পরে ওর বাবা অসুস্থ হয়ে পড়লো, ও ফিরে গেল জলপাইগুড়ি। তারপর আর আমি ওর খবর পাইনি ডাক্তারবাবু। খবর নেওয়ার আমি চেষ্টা করিনি তা নয়, আমি খবর নেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু ওদের বাড়ির ঠিকানা তো আমি জানতাম না। আমরা কেউই জানতাম না। তখন মোবাইলের যুগ না যে মুহূর্তে আমি খুঁজে বার করব, তাই আমার ওর সাথে আর। সমীর বলল, আপনার স্ত্রী জানতো এই ব্যাপারে? এই প্রশ্নের উত্তরে অদ্ভুত চোখে সমীরের দিকে তাকালো তুষার। তারপর বলল, আপনার স্ত্রী আপনার সব কথা জানে? হ্যাঁ, সবচেয়ে কাছের মানুষটার থেকেও কিছু কথা গোপন করে রাখে মানুষ, কিন্তু এখন না ও সব জেনে গেছে, সব। কিন্তু আপনি বিশ্বাস করুন, যে চেহারা আমার মনের গোপন মণিকোঠায় লেগে আছে, সে আমার স্মৃতি ছাড়া আর কিছুই না, আমার স্মৃতি ছাড়া আর কিচ্ছু না। আমি তাকে ভালোবেসে ছিলাম, এই কথা সত্যি, হ্যাঁ ছিলাম, কিন্তু আমি 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 তো পাল্টে গেছি। আমি তো আর সেই আমি নেই ডাক্তারবাবু। আমি আমি কোনো দোষ করিনি। সমীর দেখল তুষার আবার উদাস হয়ে পড়ছে। এদিকে 5:30টাও বেজে গেছে প্রায়। সে এবার বলল, হ্যাঁ বুঝলাম আপনার অবস্থা। দেখুন, আমি তো মনোরোগ বিশেষজ্ঞ নই। আপনি একটা কাজ করুন, কাল সকালে একবার আমার কাছে আসবেন। আমি আপনাকে একটা ডাক্তারের কাছে রেফার করে দেব। আপনি তার সঙ্গে গিয়ে একবার কথা বলুন, দেখবেন আস্তে আস্তে আপনার ভালো লাগতে শুরু করবে, আপনি সুস্থ হবেন। তুষার মোষের মতো ঘাড় নেড়ে বলল, আপনি আমার কথা বিশ্বাস করছেন না? না, আমার কথা আপনি বিশ্বাস করছেন? আমার কোনরূপ মানসিক বিকার ঘটেনি ডাক্তারবাবু, আমি সম্পূর্ণ সুস্থ। সমীর বলল, তাহলে আপনি আমার কাছে এলেন কেন? দেখুন, আপনি যদি মনে করেন আপনার স্ত্রী সত্যি ভূত হয়ে আপনার ঘাড়ে চাপতে চাইছে, তাহলে আপনি ওঝার কাছে যান। দেখুন, আমি ভূতে বিশ্বাস করি না, আর আমি যাতে বিশ্বাস করি না তার চিকিৎসা কি করে করব আমি? কিছু মনে করবেন না তুষারবাবু, এইবার আমি উঠব, নমস্কার। আর কথা বাড়ায় না সমীর। তখন থেকে একের পর এক গালগপ্প দিয়েই যাচ্ছে তুষার। বেশ একা বসে বসে বিকেল দেখছিল সমীর। সব ঘেঁটে দিল এই লোকটা। একটু বিরক্ত হয়েই চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় সমীর। তারপর গটগট করে হেঁটে যায় ঘরের দিকে। তুষার আরও মিনিট 5 অসহায়ের মতো বসে থাকে চেয়ারে। তারপর হঠাৎ শিউরে উঠে এক ছুটে দৌড়ে রাস্তায় চলে যায়। সেদিন মদের আড্ডায় এই কথা সে কথা পেরিয়ে ভূতের কথা তোলে সমীরের এক বন্ধু অসীম। বিপ্লব বলল, আমি একবার ভূত দেখেছিলাম। একবার বামুনগাছি গেছিলাম একটি আত্মীয়ের বাড়ি। বেশ রাত করে স্টেশন থেকে মিনিট 10 হাঁটা পথ। রিকশায় না উঠে হাঁটাই লাগালাম। আমার সঙ্গে আরও একটা লোক নেমেছিল ট্রেন থেকে, একই বগিতে। প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে একটা সিগারেটের দোকান থেকে সিগারেট নিয়ে আমি একা একা হাঁটছি। হঠাৎ পিছন থেকে একটা ডাক, ও দাদা দাঁড়ান না একটু। আমি ফিরে দেখি সেই লোকটা। আমি দাঁড়ালাম। লোকটা আমার কাছে এসে বলল, আপনি বড় পোলের দিকে যাচ্ছেন নাকি? আমি ঘাড় নাড়লাম, বললাম হ্যাঁ। লোকটা বলল, আচ্ছা চলুন আমিও যাব। আপনি কি এদিকে বেড়াতে এসছেন নাকি? আগে তো আপনাকে কখনো দেখিনি। আমি আবার ছোট্ট করে হ্যাঁ বললাম। লোকটা যে জন্ম বাচাল তা এতক্ষণে আমি বুঝে গেছি। ট্রেনে বসেও কন্টিনিউয়াস বকবক করছিল লোকটা। লোকটি বলল, আসলে পথেই আমার আমের বাগান, বুঝলেন? হ্যাঁ, কাজের লোককে বলেছিলাম যে 2 ঝুড়ি আম পেড়ে রাখতে। বাড়ি যাওয়ার সময় আমি নিয়ে যাব। আমি ফিরি আরও 2টো ট্রেন আগে, বুঝলেন কি না? আজকে অফিস থেকে বেরোতে একটু দেরি হয়ে গেল। এখন রাতে ওই 2 ঝুড়ি আম আমি একা কীভাবে নেব বলুন? ও না না না, আপনি ভয় পাবেন না, আপনাকে দিয়ে আমি আম পাবো না।
আপনি শুধু আমার মাথায় একটু ঝুড়ি দুটো তুলে দেবেন, বুঝলেন কি না? হ্যাঁ, ওইটুকু হেল্প করলেই আমার হবে। আর আমার কাছে আম যাকে বলে একেবারে জাত হিমসাগর। হ্যাঁ, আপনাকে খাওয়াবো, বুঝলেন তো, আপনাকে খাওয়াবো। সারা রাস্তা ওই লোকটাই কথা বলল, আমি শুধু শুনে গেলাম। মিনিট 5 পর আম বাগানের কাছে এসে পৌঁছলাম আমরা দুজনে। লোকটা আমাকে রাস্তার পাশে দাঁড়াতে বলে বাগানের ভিতরে ঢুকে গেল। স্ট্রিট লাইটের আলোতে যতদূর চোখ যায় ততদূরে বুঝলাম যে বাগানটা বেশ বড়, 50-এর উপরে আম গাছ তো হবেই। কিছুক্ষণ পর লোকটা একটা গামছা ঢাকা মাঝারি সাইজের ঝুড়ি নিয়ে বেরিয়ে এলো। তার কিছুক্ষণ পর আরো একটা। ঝুড়ি দুটোই মাঝারি সাইজের। একজন এক একটা ঝুড়ি 2 হাতে ধরে অনায়াসে নিয়ে যাওয়া যায়। আমি ভাবলাম বেচারি একা একা 2টো ঝুড়ি মাথায় করে নিয়ে যাবে, তার চেয়ে আমি একটা হাতেই নিয়ে নিই, কতটুকুই আর রাস্তা। লোকটাকে প্রস্তাবটা দিতে সে সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। দাঁত মুখ জোড়া হাসি দিয়ে আমাকে 2বার থ্যাঙ্কস বলে তারপর বলল, আসুন আসুন, বেশি না 2 মিনিটের পথ। না, লোকটা মিথ্যে বলেনি। 2 মিনিটেই ওর বাড়ির সামনে এসে গেলাম। এই রাস্তা ধরে আর মিনিট 5 গেলে আমার আত্মীয় বাড়ি। বাড়ির সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে লোকটা এক গালে হেসে বলল, কেমন আম আনলেন আপনি, দেখবেন? আরে দেখুন দেখুন, এমন আম আপনি আর কোথাও পাবেন না। আমি রাস্তার উপর ঝুড়ি নামিয়ে রেখে ঝুড়ির উপর থেকে গামছাটা সরিয়ে নিলাম, আর সঙ্গে সঙ্গে আমি শিউরে উঠে ছিটকে গেলাম 2 হাত পিছনে। ঝুড়ির ভিতর একটা লোকের মাথা চোখ মেলে আমার দিকেই তাকিয়ে আছে যেন। এই লোকটাকে আমি চিনি। এতক্ষণ এর সঙ্গেই আমি হেঁটে এসেছি। দ্রুত আমি সামনে তাকালাম। এতক্ষণ লোকটা যেখানে দাঁড়িয়েছিল লোকটা সেখানে নেই। কেবল একদলা শূন্যতা পাক খেয়ে মিশে যাচ্ছে স্ট্রিট লাইটের আলোয়। আমি বহু কষ্টে সেদিন আত্মীয় বাড়িতে পৌঁছলাম। আসল ঘটনাটা জেনেছিলাম পরের দিন। আমি যাওয়ার দিন 10 আগে কারা যেন লোকটাকে গলা কেটে খুন করে ফেলে রেখে গেছিল ওই আম বাগানে। বিপ্লবের গল্প শেষ হলে চন্দন বলল, এটা কোন বই থেকে টুকেছিস সত্যি করে বলতো? বিপ্লব বলল, এই মায়েরই বলছি, আমি বৌদি দিবি, সত্যি ঘটনা, এটা কোথা থেকে টোকা না। অন্যদিন হলে এসব অলৌকিক গল্পের আসরে সমীর কেবলই শ্রোতা হয়ে থাকত। আজ ওর কি মনে হলো, নিজের পেগটা শেষ করে সে বলল, আমার কাছে গল্প আছে, শুনবি? একেবারে টাটকা, শুনে তোরা বিচার করবি ভূত নাকি অদ্ভুত। অসীম বলল, হ্যাঁ হ্যাঁ, বল বল শুনি। সমীর তখন ওদেরকে তুষারের ঘটনাটা খুলে বলল। সবটা শুনে বিপ্লব বলল, ভূত টুত কিচ্ছু না, নয়তো দেখ ওই যে কলেজের মেয়ে ওর সঙ্গে পরকিয়া করতো, বউ ধরে ফেলেছিল, তারপর সুযোগ বুঝে নিজেই কলতলায় বউকে ঠেলে ফেলে মেরেছে। এখন মানসিক বিকার ঘটে গেছে সেই। দেখ, যারা পাকা ক্রিমিনাল না, অ্যামেচার, তারা মেজর ক্রাইম করার পর একটু ট্রমাটাইজড হয়ে যায়। এটা এমন নতুন কিছুই না। তুষারেরও ওরকম কিছু একটা হয়েছে। দাঁড়া, আমি সুফিয়ানকে বলছি, আনায় নিয়ে গিয়ে ওকে একটু টাইট দিলে বাপ বাপ বলে সব সত্যি কথা বেরিয়ে আসবে। সমীর বলল, না না, তা সুফিয়ানকে কিছু বলতে হবে না। দেখ, লোকটা আমার কাছে সাহায্য চাইতে এসেছিল, তো আমি পুলিশে জানাতে চাই না। 10:30টার দিকে আসর ভাঙল ওদের। আজ একটু বেশি নেশা চড়েছে সমীরের। নিঝুম গলিপথ ধরে হাঁটতে হাঁটতে অদ্ভুত সব চিন্তা ঘুরছিল তার মাথায়। তুষারের মাথা যতই খারাপ হোক না কেন, ওর বলা একটা কথা খালি মাথায় ঘুরছে ওর। কথাটা হলো, আপনি কি সব গোপন কথা আপনার স্ত্রীকে জানান? হ্যাঁ, সত্যিই তো। একটা দীর্ঘশ্বাস ফেলে সমীর। সব কথা মেঘমালাকেও বলতে পারলো কই, বিশেষ করে একটা নাম, যে নামটা এখনো ওর হৃদয়ে কম্পন তোলে, যে ঢেউ হারিয়ে গেছে বহুকাল আগে, সেই ঢেউয়ের শব্দ জাগিয়ে তোলে। অনেক চেয়েও ওই নামটা মেঘকে বলতে পারেনি সমীর। এই সব ভাবতে ভাবতেই রাস্তা ধরে এগোচ্ছিল সে।
হঠাৎ একটা চেনা কণ্ঠস্বর শুনে চমকে ফিরে তাকালো পিছনে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু! সমীর দেখল 4-5 ঘন্টার ব্যবধানে তুষারের মুখটা যেন কয়েক গুণ শুকিয়ে গেছে। সমীর বলল, আপনি এখানে? তুষার বলল, আপনার কাছে আসছিলাম, আপনার কাছে একটা জিনিস দেখাবো আপনাকে। আসুন না, আসুন না আমার সঙ্গে। ওই 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 সামনেই আমার বাড়ি, একটা জিনিস আপনাকে দেখাবো, আসুন আসুন। সমীর বলল, না, এত রাতে আর দেখো, আমি কাল সকালে যাবোক্ষণ। তাহলে যান, আপনি গিয়ে রেস্ট নিন, যান, কাল সকালে দেখা হবে। কিন্তু তুষার নাছোড়। না 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 ডাক্তারবাবু, না, এখনই চলুন, এখনই চলুন। সকালে গেলে আর জিনিসটা থাকবে না, আপনি চলুন না আমার সঙ্গে, একবারটি চলুন। সমীর আরও 1-2 বার না কিন্তু বলে অবশেষে তুষারের সঙ্গে ওর বাড়ির দিকে হাঁটা দিল। পথে যেতে যেতে তুষার বলল, আপনার বন্ধুটি যা বলছিল সেটা কিন্তু সত্যি নয়। না নয়, আমি মালাকে খুন করিনি, আমি করিনি, মালাকে খুন আমি করিনি, পরকীয়াও আমার নেই। যে ভয়ের কথা আপনারা ভাবছেন সে ভয় কিন্তু আমি পাইনি। হ্যাঁ। তুষারের কথা শুনে চমকে উঠল সমীর। আপনি কি করে জানলেন যে আমার বন্ধু কি বলেছে? সমীরের কথার উত্তর না দিয়ে এক অদ্ভুত রহস্যময় হাসি হাসল তুষার। তারপর প্রসঙ্গ বদলে বলল, আসুন না, আসুন, এদিকে আসুন, আসুন। মূল রাস্তা ছেড়ে একটা মাঠের পাশের ভাঙা ইটের রাস্তায় নেমেছে ওরা দুজন। ওই মাঠ পেরিয়ে সামনে রেল লাইন, তার ওপাশে সুখদিয়া বিল। অন্ধকার পেরিয়ে বিলের আলোগুলো ফুটকির মতো দেখাচ্ছে। একটা পুরনো কাঠের দরজা ঠেলে উঠোনে ঢুকলো সমীর আর তুষার। তুষার বলল, এই যে এইটা আমার বাড়ি, এইটা। বাড়ির বারান্দায় একটা এডিশন আলো জ্বলছে। সারা বাড়িতে আলো বলতে শুধু ওইটুকুই। সমীরের মনে হলো ওই আলোটুকু বাড়ির চারপাশে ঘিরে থাকা অন্ধকার তো দূর করেইনি, উল্টে বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। তুষারের পিছু পিছু সমীর এবার বাড়ির পাশ থেকে ঘুরে পিছনের দিকে এলো। তুষার বলল, এদিকটাই সেই কলতলা। হ্যাঁ, আসুন আসুন আসুন, এদিকেই রয়েছে জিনিসটা। আসুন আমার সঙ্গে, আসুন আসুন। তুষারের কণ্ঠ ক্রমশ অপার্থিব হয়ে উঠছে। এতক্ষণে একটু গা ছমছম করছে সমীরের। দূরে কোথাও একটা পেঁচা ডেকে উঠল, আর তার সঙ্গে সঙ্গে রেল লাইনের ওপার থেকে ভেসে এলো এক ঝাঁক শেয়ালের কণ্ঠস্বর। কেমন একটা অদ্ভুত ঠেকছে সমীরের। কি যেন একটা ঘটেছে এই বাড়িতে, কি যেন একটা নেই এই বাড়ির হাওয়ায়। মৃত্যুপুরীর অবসাদ ঘিরে আছে সারা বাড়ি। তুষারের পাশে চলতে চলতে কলতলায় এলো সমীর। এতক্ষণ সে এদিক ওদিক তাকিয়ে হাঁটছিল। কলতলার কাছে আসতেই শিউরে দাঁড়িয়ে পড়ল সমীর। একটা মানুষ উপুড় হয়ে পড়ে আছে কলতলায়। লোকটা যে জামাটা পরে আছে সেই জামা পরেই বিকেলে ওর সঙ্গে দেখা করতে গিয়েছিল তুষার। পলকে পাশের দিকে তাকালো সমীর। না, আশেপাশে তুষারের ছায়াটুকুও নেই। সমীর একা দাঁড়িয়ে আছে এই নিথর নিস্তব্ধ বাড়ির কলতলায়। ওর সামনে যে মানুষটা মুখ থুবড়ে পড়ে আছে, তার শরীরে যে প্রাণের চিহ্নটুকু আর অবশিষ্ট নেই, তা সমীরকে বলে দিতে হয় না। এতদিনের ডাক্তারি প্র্যাকটিসে এটুকু বোঝার অভিজ্ঞতা তার হয়েছে। সে রাতে কিভাবে বাড়ি ফিরেছিল সমীর সে নিজেও জানে না। তার মনের কোন দৈবিক শক্তি তাকে ওই প্রেত লোক থেকে এত দূরে ফেরত নিয়ে এসেছিল, সকালে উঠে কিছুতেই আর মনে করতে পারল না সমীর। শুধু সেদিন দুপুরে যখন সিগারেট কিনতে পাড়ার দোকানে গেছিল, তখন দোকানদারের মুখে শুনেছিল তুষারের মৃত্যু কাহিনী। সমীরের বাড়ি থেকে বেরিয়ে সিধে নিজের বাড়িতেই ফিরে গিয়েছিল তুষার। যে চটি জুতো পরে কলতলায় হাঁটতে গিয়ে স্লিপ করেছিল মালা, সেই চটি পরেই রান্নার জল আনতে
কলতলায় গিয়েছিল তুষার। ফলাফলও হলো একই রকম। স্লিপ করে তাল সামলাতে না পেরে কলতলাতেই মুখ থুবড়ে পড়ে যায় তুষার। আর উঠতে পারেনি সে, ওইখানেই শেষ। মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা।